এই আন্দোলনটা একটা পিছনে বড় মুখ আছে। সে মুখ কি? বাংলাদেশের জামাতের সঙ্গে আছে। এখানে একজনকে দেখা যাচ্ছে যে নিটের পুরো ফর্ম কি সে বলতে পারলো না, ওই রকম এনই ধরনের কিছু একটা হবে। তাহলে আন্দোলনে কারণে উদ্যম যৌনতার মানে এসে গেছে। এই বেশ কিছু কংগ্রেস দেখছি। আমার মনে হচ্ছে এর ভিতরে এক শ্রেণীর লুঙ্গি বাহিনী আছে, যে লুঙ্গি বাহিনীকে মমতা ব্যানার্জি ট্রেনিং দিয়ে চোর ডাকাত করেছে। গণতান্ত্রিক উপায়ে আন্দোলন যে কেউ করতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু আন্দোলনের নামে এসব কি করছে? ককরোচই থাকবে। অমিত শাহ এবং মোদির একটু স্প্রে করা উচিত। একটা অশ্লীল ড্রেস পরে যারা আন্দোলন করে, যারা দেশের সম্পদ নষ্ট করে দিচ্ছে, তাদেরকে কি করে রাজ্যের শিক্ষিত ছাত্র এসএফআই এর তারা ডেকে আনে? মানে প্রথম কথা, ককরোচের মতো এদেরকে স্প্রে দিয়ে মেরে ফেলা উচিত। সে স্প্রেটা কি? এদের মধ্যে যা চুলকানি দেখতে পাচ্ছি, এদের মধ্যে দেখা যাচ্ছে ওই উদ্যম যৌনতার মানে এসে গেছে। এই বেশ কিছু ককরোচ দেখছি। মানে অবাক হতে হয়, এই দেশে দিল্লির মতো রাজধানীতে আমরা দেখব তারা বডির সঙ্গে সঙ্গে তারা কি বডি ল্যাঙ্গুয়েজ করছে, কথার সঙ্গে সঙ্গে কি বডি ল্যাঙ্গুয়েজ করে, বিশেষ করে কিছু মহিলাদের তাদের দেখলাম। এবং এটা ছাত্র আন্দোলন, এটা ছাত্রছাত্রীরা। এবং এটা কিভাবে সম্ভব হতে পারে যে তাদের বডি ল্যাঙ্গুয়েজটা এই যে নিটের প্রশ্ন ফাঁসের সঙ্গে কোনো সম্পর্ক আছে? এবং তারা যে যারা এসেছে তাদের চেহারা সবকিছু দেখে মনে হচ্ছে তারা আদৌ স্কুলে যায়নি। এটা তৃণমূলের সংস্কৃতি। তৃণমূল তো শেষ হয়ে গেছে। তৃণমূলের সংস্কৃতিটা এখন ককরোচ নিচ্ছে। কারণ এই তৃণমূলদের দেখা যাচ্ছে যে ছাত্র দিবসে যারা আসতো তারা কিছু উচ্চারণ করতে পারতো না, কিছু একটা ইংরেজি বলতে পারতো না। ঠিক তেমনি এখানে একজনকে দেখা যাচ্ছে যে নিটের পুরো ফর্ম কি সে বলতে পারলো না, ওই রকম এনই ধরনের কিছু একটা হবে। তাহলে আন্দোলনে কারা নেমেছে? এখানে দেখা যাচ্ছে যে এই আন্দোলনটা একটা পিছনে বড় মুখ আছে। সে মুখ কি? বাংলাদেশের জামাতের সঙ্গে আছে। কেন বললাম? বাংলাদেশের হাসিনা সরকার উৎখাত করার জন্য যারা মাথা ছিল তাদের মধ্যে একজনকে পোস্ট করতে দেখলাম, সার্জিস আলম পোস্ট করতে দেখলাম। তারা ককরোচকে সাপোর্ট করছে। আর পাকিস্তানের লস্করি তৈবা এর মধ্যেই আছে। না হলে এই অর্থ কোথায় পায়? এই যে তাদের খাবার টিফিন, এটা কোথায় পায়? এবং এরা কতটা নির্লজ্জ, বেহায় এবং ভারত বিদ্বেষী কাজ করছে, ভারত বিদ্বেষী কথা বলছে। যে কি না, পেট্রোল পাম্প থেকে তেল নিচ্ছে তারা জ্বালিয়ে দেবে। এবং যে ট্রেনটা হাইড্রোজেন ট্রেন, সেটা পৃথিবীর একটা গর্ব। ভারতেরা এইটাই, এই ট্রেনটা পৃথিবীর একটা গর্ব, আমাদের ভারতীয়দের গর্ব। মানে ভারত হিসাবে ভারতীয়র গর্ব পৃথিবীতে। সেই ট্রেনটার উপরে তারা উঠেছে, ভাঙচুর করেছে। তাহলে এরা কি আন্দোলন না? এরা আন্দোলনের নামে দেশের বিদ্রোহী। এরা বিদ্রোহী সব ছোটখাটো নেতা। কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না। এদের মাননীয় ভারত সরকারের উচিত এদেরকে হিট স্প্রে দিয়ে ইমিডিয়েটলি মেরে দেওয়া। না হলে ভারতবর্ষ কিন্তু অস্থির হয়ে যাবে। কারণ জামাতরা বাংলাদেশের তারা বর্ডার এলাকায় প্রচুর উৎপাত শুরু করে দিয়েছিল এবং তারা কিন্তু আবার উঠবে। এদিকে লস্করে তৈবা তারা কিন্তু চুপ হয়ে গেছিল। সিঁদুর আমাদের যে অপারেশন সিঁদুরের সময় তারা শেষ হয়ে গেছিল। এই এক শ্রেণীর দেশদ্রোহী বলে আমি মনে করি, এক শ্রেণীর দেশদ্রোহী তারা কিন্তু মদত দিচ্ছে, ওদেরকে মদত দিচ্ছে। এরা রাহুল গান্ধী বা এরা রাজনৈতিক ফায়দার জন্য যায়, এটা খুব স্বাভাবিক। এখানে তাদের দোষ দিয়ে কোনো লাভ নেই। তারা রাজনৈতিক ফায়দা তোলার জন্য সেখানে গেছে। কিন্তু তাদের উচিত যে এই যে দেশদ্রোহী কথা বলছে, মোদিজিকে গালাগালি দিচ্ছে, তিনি প্রধানমন্ত্রী, মনে করতে হবে তিনি আমাদের মমতার মতো ছেঁচড়ি ছিল না মোদিজি। তাহলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গাল খাবে, ঠিক আছে, গাল খাওয়ার মতো কাজ করেছে, গাল খাবে না। কিন্তু মাননীয় মোদিজিকে, তিনি এখন প্রধানমন্ত্রী,
এবং তিনি ভারতবর্ষটাকে বিশ্বের একটা জায়গায় নিয়ে গেছে, স্বীকার করতে হবে, এটা স্বীকার করতে হবে। আমার মনে হচ্ছে এর ভিতরে এক শ্রেণীর লুঙ্গি বাহিনী আছে, যে লুঙ্গি বাহিনীকে মমতা ব্যানার্জি ট্রেনিং দিয়ে চোর ডাকাত করেছে, সেই লুঙ্গি বাহিনীকে মদত দিচ্ছে আমার মনে হচ্ছে মমতা ব্যানার্জি মদত দিচ্ছে। বাংলা থেকে লোক বাংলাদেশ মদত দিচ্ছে লুঙ্গি বাহিনী, কলকাতায় তোরা আয়, লুঙ্গি বাহিনী তোরা চলে আয়। যে লুঙ্গি বাহিনীর মদত দিচ্ছে, বাংলাদেশ এতদিন মদত দিয়ে এসছে সোনার বাংলাটাকে শেষ করার মদত দিচ্ছিল জামাত, তারাই কিন্তু এখানকার এইবারে এই কলকাতায় আসলে কিন্তু আরো উত্তাল হয়ে যাবে। তাই বলবো মাননীয় শুভেন্দু বাবুকে, ধরো এনকাউন্টার করো বা ভাগো, ধরো এনকাউন্টার করো। এসব মহিলা বা যারা এই দেখলাম আন্দোলনে, এরা আমাদের দেশের কলঙ্ক। আমাদের ভারতের সংস্কৃতি এরকম নয়। এই রকম পোশাক আশাক পরে তুই ঘুরতে পারিস, কোনো অসুবিধা নেই, সেটা তোর ব্যক্তিগত ইচ্ছা পোশাক, কিন্তু একটা শিক্ষার আন্দোলন, এটা অন্য কোনো আন্দোলন নয়। সেই আন্দোলনে ওইরকম পোশাক পরে ওইরকম অঙ্গভঙ্গি করা, এটা কি করে হয় এটা বলুন তো? অর্থাৎ আন্দোলন এখন জাগমাগ করে দেশটাকে অস্থিরতার মধ্যে নিয়ে আসতে হবে সৌজন্যে লস্করি তৈবা এবং জামাত। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি, যারা ভারতের নাগরিক নয় তারা ছেলে কি মেয়ে আপনি ছেড়ে দিন, তারা তো ভারতের নাগরিকই নয়। সুতরাং সে হিজড়ে কি নন হিজড়ে সেটা দেখার দরকার নেই। তাদের মুখের ভাষা, তাদের পরিচয়, এটা এই ধরনের পাক থেকে, নোংরা জায়গা থেকে তাদের জন্ম বলে আমি মনে করি। কারণ কিভাবে তারা ভারত বিদ্বেষী কথা বলতে পারে, ভারতের সম্পদ হাইড্রোজেন ট্রেনটাকে তারা নষ্ট করতে পারে, কাঁচ ভেঙে দিতে পারে, কিভাবে আপনি বলুন? গণতান্ত্রিক উপায়ে আন্দোলন যে কেউ করতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু আন্দোলনের নামে এসব কি করছে? সারা ভারতে এইরকম তো বাজে আন্দোলন দেখি না। তার কারণ বাংলাদেশিরা তারা ভেবেছে যে আমরা তো এইরকম আন্দোলন করে শেষ করেছি, আর ওদিকে নেপালন করেছে। কিন্তু এটা বোঝার দরকার, বাংলাদেশের সেই তারা শেষ হেরে গেল, এদিকে নেপালও ঢুকছে জেনজে। তার কারণ এখানে বুদ্ধিমান ঠান্ডা মাথার মানুষ নেই। যে প্রখর রাজনীতিবিদ থাকলে তবেই ককরোচ পাঠিয়ে আস্তে 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 মানে বাজপাখি হবে, কিন্তু ওই ককরোচই থাকবে। অমিত শাহ এবং মোদির একটু স্প্রে করা উচিত, কারণ স্প্রে না করলে কিন্তু এরা বিদেশি শত্রুকে আমাদের ভারতে আমন্ত্রণ করে আনবে। ও লেনদেনের সম্পর্ক আবার কি, ওর ভাইপোটা যদি লেনদেন করতে পারে, আবার নতুন ভাবে যদি লেনদেন করতে পারে, কারণ কংগ্রেসের কাছে গেছে, কংগ্রেস থাপ্পড় মেরেছে, সিপিএম এর কাছে গেছে, সিপিএম লাথি মেরেছে, তাহলে এখন যা পাই ওই কংগ্রেস পার্টির কাছে যাই। কংগ্রেসের কাছে গেলে অন্তত আমার ভাইপোকে একটা হাতে পায়ে ধরে একটা পদ দিয়ে দেবো কংগ্রেস পার্টিতে, তাহলে আমার ভাইপো ভারত বাংলা একটু করে খেতে পারবে। ও তো একটাই চিন্তা, আর তো কোনো নেই। বাংলার শান্তি প্রতিষ্ঠার জন্য তো মমতা ব্যানার্জির জন্ম হয়নি বলে আমি মনে করি। আমি কেন বলছি, এখনো বলছি, আজ বলছি, ওর আমি কলেজ স্ট্রিটে পেলে ওই মমতা ব্যানার্জি চোট থাপড় মারবো আমি। ও মহিলা কি ছেলে আমি দেখার দরকার নেই, যে আমাকেই ফাঁসানোর চেষ্টা করেছিল, তাহলে আমি সেই রাগটা তুলবো না কেন? তখন তোমার শক্তি ছিল, তুমি ইনফরমেন্স বাস পাঠিয়েছিলে, কিন্তু আমি বেঁচে গেছিলাম কারণ আমি ঠিক করেছি। তাহলে এখন আমি বলে দিলাম মমতা ব্যানার্জিকে, যেখানে পাবো তোমাকে না, তোমাকে আমি একদম উদম কেলানি দেবো। আমি বলে দিলাম, শিক্ষক হয়ে অশিক্ষকমূলক কথা বলছি, কারণ খারাপ ছাত্র যে একেবারে তলিয়ে যাচ্ছে, মানে দেশদ্রোহী ছাত্র, শিক্ষা বিরোধী ছাত্র, তাদের এরকম আমি শাসাই, তো মমতা ব্যানার্জি দেশদ্রোহী। আমি যতটুকু মনে করি ও দেশদ্রোহী, এখানে থেকে ও বাংলাদেশিদের বেশি আপন মনে করত। সেটা তাদের পার্টির ব্যাপার, কিন্তু আমি যতটুকু জানি সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম এইরকম মানসিকতার নয়। যারা গেছে তাদের আমি বলতে পারবো না তারা কেন গেছে, কারণ সবাই কি বামফ্রন্ট কি করছে জানেন, বেঁচে থাকবো, কিভাবে আমরা একটু হাইলাইট হব, কিভাবে আমরা মানে একটু মেন স্ট্রিমে আসবো। এই জন্যই যে পার্টি হোক না কেন, যে পার্টি হোক না, খানটা তারা কংগ্রেসের সঙ্গে জোট বাঁধে, খানটা কংগ্রেস থেকে সরে আসে, খানটা আইএসএফ এর সঙ্গে জোট বাঁধে, আইএসএফ থেকে সরে আসে। সুতরাং তাদের নীতি আদর্শের এখানে কি আছে বলুন তো?
কি নীতি আদর্শ আছে? এই রকম একটা অশ্লীল ড্রেস পরে যারা আন্দোলন করে, যারা দেশের সম্পদ নষ্ট করে দিচ্ছে, তাদেরকে কি করে রাজ্যের শিক্ষিত ছাত্র এসএফআই এর তারা ডেকে আনে, আমি এটা আমার মাথায় ঢুকছে না। সেই উত্তরটা তারাই দিতে পারবে। একেবারে এনকাউন্টার, রাজধানীতে এনকাউন্টার। একমাত্র এই অবস্থায় যোগী আদিত্যনাথই দরকার। যোগী আদিত্যনাথ জি এই সময় যদি দিল্লিতে থাকতো, ওপেন এনকাউন্টার, পালা, সব কে কোথায় ছিল পালিয়ে যা। না হলে বাংলায় কিন্তু আগুন জ্বালাতে এরা আসছে, আর এখানের এরা ইন্ধন দিচ্ছে এবং দেবে। মমতা ব্যানার্জি তো আগেই ইন্ধন দেবে, এবং ওই শয়তান, ওই যে অভিষেক, ওইটা তো ইন্ধন দেবে। ও তো বাঁচার রাস্তা। ও তো ককরোচ, মানে জঘন্য ককরোচ। ককরোচের একটা তো, ককরোচ তো একটা জাত থাকে, ককরোচের একটা কালার থাকে গাঢ়, মানে কি বলবো, গুড়ের টাইপের। এর তো কোনো, অভিষেকের তো কোনো কালার নেই, এর তো কোনো কালারই নেই। আমি তো বললাম ওই অভিষেকটাকে একটু উপরের দিকে তোলার জন্যে পিসি এখন ওদেরকে নিশ্চয় শত্রু হয় হোক, সে আমার দেশটাকে বিক্রি করে দিক, কিন্তু আমার ভাইপো যেন রাজ্যে আবার তোলাবাজি করে খায়, এই একটাই কারণে মমতা ব্যানার্জি ওদেরকে এখানে আমন্ত্রণ করছে, এবং 21-এর মঞ্চে এই কথাটা শোনা গেছে। ধন্যবাদ।